का तव कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्त्वं वा कुत आयातः त्वत्त्वं चिन्तय तदिदं भातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवनगर्भं हरिति निमेषा कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनीदलगता जलमतितरलं त्वत्त्वाजीवनमतिशयचपलं क्षणमतिसज्जनसङ्गतिरेका भवति भवार्णव तरणे नौका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते का तव कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्त्वं वा कुत आयातः त्वत्त्वं चिन्तय तदिदं भातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते বাংলা চলচ্চিত্র জগতে তরুণ মজুমদারের ছবিগুলি বিশেষভাবে সমৃদ্ধ হতো হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সংযোজনায়। রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে হেমন্তবাবুর সুরারোপিত গানগুলি ছবিগুলিকে এক অন্য মাত্রায় নিয়ে যেত। যেমন 1980 সালে নির্মিত দাদার কীর্তি ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দুটি রবীন্দ্রনাথের গান ছাড়াও ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি প্রার্থনা সঙ্গীত। প্রবাসী এক ব্রাহ্ম পরিবারের সান্ধ্য নিবেদন এই সঙ্গীত। এসো প্রাণভরণ দৈন্য হরণ হে। হেমন্তবাবুর সুরে এই গানটি এনে দিল এক স্নিগ্ধতা, যা ছিল মূলত তার সুরের বৈশিষ্ট্য।
নিজের সুর ছাড়া হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষের সুরে গান গাইতে খুব ভালোবাসতেন। বলতেন, নচিবাবুর সুরে এক অদ্ভুত মাদকতা আছে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে গাইলেন, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে চললাম। উল্টো দিকে যদি জানতে চাও তুমি, সৃষ্টি হলো এক অসাধারণ আবেগের বহিঃপ্রকাশ। গীতিকার ও সুরকার যেন একজন আরেকজনের পরিপূরক, আর সেই গান পরিপূর্ণতা পেল হেমন্তবাবুর ঈশ্বর প্রদত্ত কণ্ঠ মাধুর্যে। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে। জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে ফুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। গুনতে চেও না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না। আমার ব্যথাও গোনা যাবে না, আমার ব্যথাও গোনা যাবে না। গুনতে চেও না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না। আমার ব্যথা গোনা যাবে না, আমার ব্যথা গোনা যাবে না। নয় আমাদের পরিচয় ভোরের
ভালোবাসা দিয়ে ঢেকে দিও। জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও। যাই হোক, হেমন্তদা সম্পর্কে সলিল চৌধুরীর বক্তব্য আমার থেকে অনেক বেশি স্ট্রং। সলিল চৌধুরী একদিন বলে, দেখ অভিজিৎ, হেমন্তদা যদি ভগবান যদি গান গাইতেন তাহলে ভগবান নিশ্চয়ই হেমন্তদার কণ্ঠে গাইতেন। এ কথা যে কতটা সত্য সেগুলো প্রমাণ করেছে কয়েকজন বম্বে মিউজিক ডিরেক্টর। তাদেরকে কি স্ট্যান্ডার্ড ভাবে যারা হেমন্ত মুখার্জিকে গায়ক হিসেবে সেই জায়গায় অনেকে আছে, আজকাল অনেকে ঠিক প্রপারলি স্থান দেন না, তাদেরকে উদ্দেশ্যেই আমি আরো বিশেষ করে বলবো যে হেমন্ত মুখার্জি দেবশিল্পী। হেমন্ত মুখার্জি দেবশিল্পী। বোম্বেতে মোহাম্মদ রফি রয়েছেন, মান্না দে রয়েছেন, ক্লাসিক্যাল সাধনা করে আধুনিকতায় নান্দনিকভাবে গান গাওয়ার তারা একটা মডেল। সেখানে সবাব বলে একটা ছবি হচ্ছে, আর মিউজিক ডিরেক্টরকে নৌসাদ প্রিন্স, তখনকার দিনের প্রিন্স। সে তাতে আছে রাজকুমারীর ঘুম আসছে না। রাজকুমারী ঘুম আসবে কি করে, যে যদি কেউ এসে লরি শোনায় তাহলে পরে। তা সারা ভারতবর্ষ থেকে ওস্তাদ আসছে, যত ওস্তাদ আসছে তত রাজকুমারীর ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম তো হচ্ছেই না, সে অস্থিরতা হয়ে যাচ্ছে। শেষকালে এলে কি না, ভারতভূষণ সে বললে যে আমি গাইবো, কিন্তু অন্তরাল থেকে গাইবো। সেই অন্তরাল থেকে যখন গাইলেন, জাস্ট করে গলাটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাজকুমারী চোখ ঘুমে ঢুলে এলো। ও চন্দন কি পালনা, শিল্পীকে হেমন্ত মুখোপাধ্যায়, আর মিউজিক ডিরেক্টরকে নৌসাদ। নির্বাচন করলেন কাকে? হেমন্ত মুখোপাধ্যায়কে। নৌসাদ কি বোকা? আজকের শ্রীরামচন্দ্র কি করলেন? তখন ওই একই কথা, মান্নাদা আছেন, মোহাম্মদ রফি আছে, একটা গান গাইতে হবে, জাগ দর্দ ইশকে জাগ। কাকে নিলেন? ওই হেমন্ত মুখোপাধ্যায়। ওই ক্লাসিক্যালিস্টদেরকে নিলেন না। এবং তিনি এমন গান করলেন, আমার তো অনুভূতিতে আমাকে যেন মোগল পিরিয়ডে নিয়ে চলে গেলেন। এইসব হচ্ছে হেমন্ত মুখার্জি গানের উৎস। জাগ দর্দ ইশক জাগ, জাগ দর্দ ইশক জাগ, दिल को बेकरार कर, छेड़ के आंसुओं का राग, जाग दर्द इश्क जाग जाग। নমস্কার। এই যে 200 বছরের পুরনো মেহগনি কাঠের খাটটি আমি আলিঙ্গন করে জড়িয়ে ধরে বসে আছি। সর্বভারতীয় সঙ্গীত চর্চা এবং বঙ্গমননে হেমন্ত মুখোপাধ্যায়ের স্থান ঠিক তাই। তিনি কত বড় গায়ক ছিলেন, কী কী গান গেয়েছেন, কতদিন ধরে গান গেয়েছেন, কিরম সঙ্গীত পরিচালক ছিলেন, এই নিয়ে বিশেষ কিছু বলার নতুন করে প্রয়োজন আছে বলে মনে করি না। অন্তত আমার মুখ থেকে শোনার প্রয়োজন আছে কিনা, কারণ আমি বয়সে যোগ্যতায় অনেকই অনুজ। তো যেটা বলার সেটা হচ্ছে, এই যে বাঙালি ঘরে ঘরে এই যে কাঠের আসবাবপত্রগুলি রয়েছে, এর যত বয়স বাড়ে তত এর বৈভব বাড়ে, বাড়তেই থাকে। হেমন্ত মুখোপাধ্যায়ও ঠিক তেমনি।
এই কাঠের মতো। এখনো তার গান শুনলে আমাদের নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে, যে কিভাবে তিনি মধ্যবিত্ত মানসিকতাকে ছুঁতে পেরেছিলেন, বিশেষ করে তার ফিল্মের গান দিয়ে। ঠিক যেখানে যা দরকার, যে শিল্পীকে দিয়ে গাওয়ানোর দরকার, ঠিক সেই কাজই তিনি করে গেছেন। রবীন্দ্র সদনে যখন দেখেছি তিনি সামনাসামনি বসে রবীন্দ্রনাথের গান গাইছেন, তখন মনে হতো তিনি পুজো করছেন। আধুনিক গানের জলসায় দেখেছি তার আগে একজন দুর্দণ্ড প্রতাপ বিখ্যাত শিল্পী গান গাইয়ে চলে যাওয়ার পরে, লাগা চুলের মেঘেদা মান্না দে গিয়ে যাওয়ার পরে উনি কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স করলেন, উনি একটা সহজ রবীন্দ্রনাথের গান এই করেছো ভালো দিন শুরু করলেন। মানে টেস্ট বদলে দেওয়ার যে ব্যাপারটা, তার নিয়মানুবর্তিতা, তার সময় জ্ঞান, 7টায় অনুষ্ঠান হলে 6টায় তিনি আসতেন, ভোলা যায় না। আমরা খুব ভাগ্যবান যে তাকে সামনাসামনি দীর্ঘদিন ধরে দেখেছি। সৃষ্টি পরিষদ তাকে নিয়ে যে আয়োজন করছে স্মৃতিচারণে, কোনো তুলনা হয় না তার। আমার মনে পড়ে একটি স্মৃতি, তিনি কিভাবে সকলের সঙ্গে মিশতে জানতেন। রবীন্দ্র সদনে কোনো একটি অনুষ্ঠানে জলসায় দরবারিদা অবাঙালি ছিলেন, উনি সাউন্ড করতেন। উনি মাইক লাগাচ্ছেন, মাটিতে বসে পর্দা পড়া, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। উনি বলছেন, হেমন্তদা, সরকার এত পয়সা খরচা করে বাঁধ দিচ্ছে সারা ভারতবর্ষে, আর আপনি প্রত্যেক অনুষ্ঠানে বাঁধ ভেঙে দাও করছেন, এ তো ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। হেমন্তদা শুনছেন আর হাসছেন, সবার দিকে তাকিয়ে বলে, দেখো দরবারিকে যে প্রতিবাদ করবো উপায় নেই, তারপর আমার গানটা নষ্ট করে দেবে। এই মানুষটি সিংহ হৃদয় ছিলেন। অনুজ শিল্পীদের সঙ্গে আমাদের সাথে, আমরা তখন শিল্পী হয়নি, ক্ষুদ্র শিক্ষার্থী, যেভাবে ব্যবহার করতেন, যেভাবে দেখিয়ে দিতেন, তার তুলনা নেই। শতকোটি প্রণাম, সৃষ্টি পরিষদকে ধন্যবাদ এমন একটি চমৎকার শ্রদ্ধার্ঘে আমাকে জায়গা দেওয়ার জন্য। আমি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় জন্ম শতবর্ষে আমি যে গানটি দিয়ে তাকে প্রণাম জানাবো, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন আমার বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দিন চলে যায়, সবই বদলায়, শুধু যে আমার যা ছিল থাকি তেমন হয় না। দিন চলে যায়, সবই বদলায়, শুধু যে আমার যা ছিল থাকি তেমন হয় না। দিন চলে যায়।
জীবনের নতুন জায়গা বাতাসের ভালোবাসা ফুলেদের কামনা দেখি রোজ নতুন চোখে জীবনের নতুন জায়গা বাতাসের ভালোবাসা ফুলেদের কামনা এভাবে বাঁচিয়ে রাখে আমারে আমাকে হাসি গান খেলা আমি ভালোবাসি ভোলা যায় না দিন চলে যায় সবই বদলায় শুধু যে আমার মন যা ছিল থাকে তেমন হয় না দিন চলে যায় দিন চলে যায় 78 আরপিএম রেকর্ড 60-এর দশকের শেষের দিকে ইপি রেকর্ডে রূপান্তরিত হলো। এই 70-এর দশকে আমরা পেলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্তবাবুর সুরে তারই গাওয়া কতদিন পরে এলে একটু বসো। গানের কথা যেমন আধুনিক তেমনি সাবলীল গায়কী। 1974 সালের পুজোর সময় এলো এই গান। হাজার গানের ভিড়েও এক স্বতন্ত্র পরিবেশন, যা এখনো মনে দাগ কেটে যায়। কতদিন পরে এলে, কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড়ে টুটুই উঠুক তোমার মনের পরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় ঢাকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় ঢাকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আমার থামবে কেন, কত
কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। বাংলা আধুনিক গান মূলত প্রকাশিত হতো পুজোর সময় একসঙ্গে একগুচ্ছ, কিন্তু প্রতি শিল্পীর গলায় শুধুমাত্র দুটি করে গান। সেইভাবে দেখতে গেলে কোন বছর কোন শিল্পীর গান বেশি জনপ্রিয় হবে তা আগে থেকে বলা যেত না। 60-এর দশকের শুরুতে এমনই এক পুজোর সময় হেমন্তবাবুর কণ্ঠে পেলাম কি দেখি পাই না ভেবে গো, সুরকার রতু মুখোপাধ্যায়। অল্পশ্রুত গানটি আমাদের পরবর্তী নিবেদনে। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন, নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ। দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা, কাছে ওই নীলাম বরি চুমকি জুড়ি ঢালা। অপরূপ চন্দ্রকলা, না তোমার চন্দ্রহারের গড়ন। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। তোমার কুমকুম লাল টিপ, নাকি বনের দোপাটি প্রজাপতির পাখায়, নাকি তোমার কপাটি। তোমার কুমকুম লাল টিপ, নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা, নাকি তোমার কপাটি। দূরে ওই দক্ষিণ হাওয়া ছন্দে বাজায় বাঁশি, কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি। পাখিদের ভালোবাসা, না তোমার ভালোবাসার স্বপন। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন, নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ। সুরকার হিসেবে আমি একটা গানের এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে ওই ফুলেশ্বরীর গান। সেটাতে আমার মনে হয়েছে, আমি তো রবীন্দ্রনাথের গানে আমার জীবনকে খুঁজে পাই, তা সত্ত্বেও বলছি রবীন্দ্রনাথের গান সেটা মন্দিরে গেছে, ফুলবাগানে গেছে, কিন্তু চৈতন্য প্রেম হয়নি। এ রবীন্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন ঐকতান কবিতাতে।
যে আমার কবিতার সর্বত্র বিচিত্রগামী হয়েছে, কিন্তু সর্বত্রগামী হয়নি। যে কবি মাটির কাছাকাছি তারই বাণী লাগি কান পেতে আছি। গানের ক্ষেত্রেও সেই সিকোয়েন্সটা আমার মনে পড়ে। ফুলেশ্বরী মানে আমার অদ্ভুত লাগে যে একেই বলে চৈতন্য প্রেম, যে যে প্রেম গাছে কাঁধেতে গামছা নিয়ে গাছতলা গিয়ে বসে বাউল হয়ে গান গাইছে। সিকোয়েন্সটা কি? সমিত বঞ্জ হিরো, আর সৎমা হচ্ছে মলিনা দেবী। সে বলছে তোর দাদা তোর জমিটা করে রেখেছে, অন্যায়ভাবে সে কেড়ে নিয়েছে। তোর বাবা বলে গেছিল যে এটা এই জমিটা তোর, তার সেইটা নিয়ে 3 কাঠা জমি। তখন সমিত ভঞ্জ বলছে 3 কাঠা জমি তো বলে নয়, বলে উঠে গেল। সমিত ভঞ্জ ওখানে একবারে পুরো নির্বিকার নিরাসক্ত একটা মানুষের মতো অভিনয়টা করেছে। এটা তরুণ মজুমদারের কৃতিত্ব, এরকম অভিনয় করিয়ে নেওয়া। তারপরেতে বললে না তুই কেস কর, আমি তোর হয়ে সাক্ষী দেব। বলে তাহলে কে জিতলো? এই বলেই আমি তোমায় ভালোবাসি, দেখতে ভালোবাসি বলে সে গাইতে গাইতে বেরিয়ে চলে গেল। গানটা শুনবেন, শুনে দেখবেন যে এই সুর বাংলা ছবিতে একটা অন্য মাত্রা এনেছে। ফুলেশ্বরী ছবি দেখার পরে আমার মনে হয়েছিল আমাকে যদি এই ছবির মিউজিক ডিরেক্টর দেওয়া হতো তাহলে আমি কি করতাম। আমার কাছে মনে হয়েছে বাংলা ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে অনেক স্টলওয়ার্ট এসছে, বাট হেমন্ত মুখার্জি হচ্ছেন সম্রাট। আমি দেখতে ভালোবাসি, আমি নয়ন ভরে দেখতে ভালোবাসি। নয়ন যদি ভরে তবু ভরে না তো মন কভু। আমি পাগল হইলাম শুনে শুনে তোমার মোহন বাসি। আমি দেখতে ভালোবাসি। আমি দেখতে ভালোবাসি। তোমার পথের ধারে আমি পাতিলাম ঘর, আসতে যেতে মন যে কখন হয়ে গেল পার। তোমার পথের ধারে আমি পাতিলাম ঘর, আসতে যেতে মন যে কখন হয়ে গেল পার। ভাবের লতায় ধরল কলি, রসের খোঁজে আসে অলি। আমি নিজের ঘরে ওরে এখন হইলাম পরবাসী। আমি দেখতে
ভালোবাসার দেশে সুখের বাতি জলে যেথায় সকল পাওয়ার শেষে আমার বসতি ওহে ভালোবাসার দেশে সুখের বাতি জলে যেথায় সকল পাওয়ার শেষে খেদে নাই আর জীবনে কেটেছে রে আপন মনে যেন হে বিধাতা এই মাটিতে আবার ফিরে আসি আমি দেখতে ভালোবাসি আমি দেখতে ভালোবাসি। 1962 সালে রেকর্ড হলো বর্ণছোড়া ছবির গান। উত্তম কুমার ছাড়াও অন্যান্য অভিনেতার ছবিতেও যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সমানভাবে জনপ্রিয় হয়েছিল, অনিল চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি তারই প্রমাণ। গৌরী প্রসন্ন মজুমদারের লেখনীতে সুর করলেন হেমন্তবাবু। এসো ধীরে ধীরে এসো। এইসব ছবির প্রিন্ট আজ নষ্ট হয়ে গেছে, হারিয়ে যেতে বসেছে এইসব গানও। এসো ধীরে ধীরে এসো, এসো ধীরে ধীরে এসো, বসন্ত হয়ে মাধুরী ছড়ায় আমার ভুবন ঘিরে এসো, এসো ধীরে ধীরে এসো। ওগো আনমনা পথ ভুলে যেও না, দেখো যেন পায়ে ব্যথা পেও না। ওগো আনমনা পথ ভুলে যেও না, দেখো যেন পায়ে ব্যথা পেও না। এতটুকু শান্তির মধুর মমতা ভরা হৃদয়ের এই নীড়ে এসো, এসো ধীরে ধীরে এসো। আমি পদধ্বনি শুনে দ্বার খুলেছি, না পাওয়ার ব্যথা যত ভুলেছি। আমি পদধ্বনি শুনে দ্বার খুলেছি, না পাওয়ার ব্যথা যত ভুলেছি। প্রেমের শেখে আবে ভরা পালে তুমি মোর জীবনের এই তীরে এসো, এসো ধীরে ধীরে এসো। বসন্ত হয়ে মাধুরী ছড়ায় আমার ভুবন ঘিরে এসো, এসো ধীরে ধীরে এসো, এসো ধীরে ধীরে এসো।
হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সংযোজনায় যেসব বাংলা ছবির গান বহুল জনপ্রিয়তা পেয়েছিল তার মধ্যে 1965 সালের অন্যতম ছবি মণিহার। এ ছবির প্রায় সবকটি গান হিট, গেয়েছিলেন হেমন্তবাবু স্বয়ং, লতা মঙ্গেশকর এবং সুমন কল্যাণপুর। কে যেন গো ডেকেছে আমায় শাস্ত্রীয় সঙ্গীতের আধারে রচিত এই গানটি হেমন্ত ও লতা দুজনের কণ্ঠেই ছবিতে ব্যবহৃত হয়েছে। মধুরিমা। আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ রয়ে যাবে যদি না শোনাই সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কোনো গান। সেই আইপিটি এর সময় বা তারও আগে থেকে দুজনের একসঙ্গে পথ চলা, সোজা পথের ধাঁধা থেকে সরে গিয়ে কিছু অসাধারণ চেতনার গান, রানার, পালকির গান, গায়ের মধু, আরও অনেক সলিল সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন হেমন্তবাবু। মাঝে কিছুদিনের বিচ্ছেদ, তারপর 1969 সালে সেই জুটি ফিরে এলো বাংলা গানের জগতে। পেলাম দুটি কালোজয়ী গান, আমায় প্রশ্ন করে আর শোনো কোনো একদিন।
যেমন শরীরে সুরের জাদুকরি, তেমনি হেমন্তের কণ্ঠের মাধুর্য। আমাদের সবার মন হারিয়েছিল যে গানে, সেই গান দিয়ে সমাপ্তি ঘটুক আজকের অনুষ্ঠানের। কোনো একদিন আবার দেখা হবে, হাজির হব এইসব কালোত্তীর্ণ বাংলা গানের সম্ভার নিয়ে। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাত জাগা এক পাখি, শুনে জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে, যায় মন করে ভোলাতে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমোনা, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন।